আলু সেই সাথে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করলে একটু বেশি মজার হয়। তো আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি, তবে এখান থেকে সামান্য কিছু চিংড়ি মাছ আমি পালং শাকের ভিতরে দিয়ে রান্না করব। আর এখানে আমি পালং শাকগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যদিও এগুলো আমার বাবার বাড়ি থেকে আমার জন্য নিয়ে আসা হয়েছে। তো আসলে নিজেদের হাতের সবজি কিন্তু একটু আরও বেশি মজার হয়। তো রান্নার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়েছি এবং তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসছে এরপরে আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি। রসুন কুচি একটু হালকাভাবে ভেজে নিয়ে এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এর সাথে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। রান্নাটা যেহেতু ঝালের জন্য আমি শুধু কাঁচামরিচই ব্যবহার করব, এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। তো এক্ষেত্রে আমি একটু কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেন হালকা একটু ঝাল লাগে। মূলত যে যেরকম ঝাল খায় সেভাবেই ব্যবহার করবেন। আমার মনে হয় শাক রান্নাতে যদি একটু কাঁচামরিচ ব্যবহার করা হয় সেক্ষেত্রে কালারটাও সুন্দর আসে এবং এটা স্বাস্থ্যকরও হয় এবং দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো এখানে কিন্তু আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি, আর আমার বাসায় এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি শাক রান্না করা হয় ওই আস্ত চিংড়িগুলো শুধু আমাকেই খেতে হয়, এছাড়া কিন্তু আর কেউ খেতে চায় না। তো যাই হোক, এরপরে কিন্তু আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছি লবণ। আর লবণ দিয়ে এভাবে মাছের সাথে হালকা করে কিছু সময় ভাজি করে নিব। চিংড়ি মাছটা এমনভাবে ভাজি করব যেন অতিরিক্ত না হয়ে যায়। আর চিংড়ি মাছ অল্প দেওয়ার কারণে কিন্তু যাই হোক হয়তো আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, কিন্তু আমার শাক তুলনায় চিংড়ি মাছের পরিমাণ ঠিকই ছিল। ওই যে বললাম যে আসলে আমার বাসায় এভাবে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে কেউ খেতে চায় না, তবে চিংড়ি মাছ যদি ভুনা করে দেওয়া হয় তাহলে কিন্তু আর তাদের কোনো কথা নেই, ওইটা তারা বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়াও ব্যবহার করেছি। এরপরে আমি একটু পানি দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। তো এটা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি কেটে রাখা সামান্য কিছু আলু দিয়ে দিব। আলুটা আপনারা আপনাদের পছন্দ ইচ্ছে অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী আলুগুলো কেটে নিয়েছি। তো বেশি আলু ব্যবহার করব না, খুবই অল্প পরিমাণে আলু ব্যবহার করব। আর এভাবে শাক রান্না করলে যদি আলু না দেওয়া হয় তাহলে যেন মনে হয় খেয়ে তৃপ্তি পাওয়া যায় না, বিশেষ করে যারা আলু পছন্দ করেন। আমিও মূলত আলু পছন্দ করি, তবে শাক রান্নাতে দিলে কিন্তু একটু বেশি মজাদার হয়। তো আলু আর চিংড়ি মাছের সাথে আমি কিন্তু বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছি যেন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। কারণ শাক দেওয়ার পরে কিন্তু আমি অতিরিক্ত শাকটা সিদ্ধ করব না, যেন একেবারে বেশি না হয়ে যায়। অতিরিক্ত যে কোনো সবজি সিদ্ধ করলে কিন্তু এর পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর শাকটাও কিন্তু এর ভিতরে দিয়ে দিব। হ্যাঁ, তবে সেটা বলক ওঠার পরে। এভাবে পানিতে যখন বলক চলে আসবে এরপরে কিন্তু আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। আর এভাবে যখন আপনি চুলাতে শাক দিয়ে দিবেন তারপরে কিন্তু আপনারা চুলার আঁচ একই অবস্থায় রাখবেন, বারবার বাড়াবেন বা কমাবেন না। এভাবে যদি আপনি রান্না করেন সেক্ষেত্রে আপনার শাকের যে কালারটা সেটাও কিন্তু বেশ সুন্দর থাকবে, একদম সবুজ কালার, দেখতে ভীষণ ভালো লাগবে। তো এই তো আপনি আপনার পছন্দ মতো আপনার হাতের শেপ অনুযায়ী এভাবে শাকগুলো উল্টিয়ে পাল্টিয়ে উপর নিচ করে দিবেন। আর পালং শাক হতে বেশ একটা সময় লাগে না, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজার হয়। আর এখন যেহেতু শীতকাল তো আমরা সবাই কম বেশি পালং শাক খাচ্ছি, তো এভাবে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন, ভীষণ মজার হয় এই আলু আর চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি। আমি কিন্তু পানিটা একেবারে শুকিয়ে রাখবো না, একটু ঝোলঝোল করে রাখবো, আর এভাবে ঝোলঝোল করে রাখলে কিন্তু বেশি মজাদার হয় খেতে। আমার আজকের আলু চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতবাদ জানিয়ে দিবেন। তো যাই হোক, শুরুতেই দেখিয়েছিলাম যে বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি, তো সবগুলো তো আর আমি শাকের ভিতরে দিয়ে রান্না করিনি, কারণ ওই চিংড়ি মাছ শুধু আমাকেই খেতে হবে এই কারণে। তো এখানে কিন্তু আমি কয়েকটা চিংড়ি মাছ ভুনাও করে নিব।
আর ভুনা করলে আমার হাজব্যান্ড আর সন্তানের কোনো কথা নেই, তারা তো খুবই খুশি, কারণ চিংড়ি ভুনা রয়েছে তো আর কি। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি আবার কয়েকটা চিংড়ি মাছও ভুনা করে নিয়েছি। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, খুবই ছোট্ট আকারে। তো এভাবে চিংড়ি মাছটা আমি সামান্য একটু লবণের সাথে মাখিয়ে তারপরে ভাজি করে নিচ্ছি, যদিও হলুদটা দেইনি, কারণ আসলে এভাবে একটু আপনারা দেখবেন যে শুধু চিংড়ি মাছের সাথে লবণ মাখিয়ে যদি তেলে দেওয়া হয়, এরপরে কিন্তু এরকম খুব সুন্দর একটা কালার আসে, ভীষণ ভালো লাগে দেখতে। তো যাই হোক, এভাবে আস্তে ধীরে উল্টে উল্টে কিন্তু আমি চিংড়ি মাছগুলো রান্না করে নিচ্ছি। তবে চিংড়ি ভুনার থেকে আমি কিন্তু আলু চিংড়ি দিয়ে যে পালং শাকটা রান্না করেছি তা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে গিয়েছে। আসলে ওরকমের একটা সবজি রান্না থাকলে এরপরে কিন্তু আর মাছ মাংসের দরকার হয় না। এটা অপশনাল, আমার হাজব্যান্ড আর সন্তানের জন্য রান্না করে নিচ্ছি। তো যাই হোক, এখানে আমি বেশ কিছু মশলা দিয়ে তারপরে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে যখন পানি দেওয়ার পর বলক চলে আসছে, এরপরে একে একে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। এই তো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু কিছু সময় পর নাড়াচাড়ে যখন চিংড়ি মাছটা একদম ভুনা ভুনা হয়ে আসবে, তখনই চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই তো তৈরি হয়ে যাবে আমার চিংড়ি মাছের ভুনাটাও। তো মাশাআল্লাহ, দুইটা রেসিপি কিন্তু ভীষণ মজাদার ছিল। যেহেতু আমার আজকের টপিক ছিল চিংড়ি দিয়ে আলু দিয়ে পালং শাক রান্না, তো সেটা আপনাদের সাথে শুরুতেই শেয়ার করে দিয়েছি।